এক্স্যাক্টলি প্রতিটা স্টুডেন্ট তারা পড়াশুনো করার সময় এই ভুলগুলো করে এবং বছরের শেষে গিয়ে তারা পস্তায়, তারপর আফসোস করে, তখন আর কিছুই করার থাকে না। মনে রেখো, যে প্রেম তোমাকে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে সাহায্য করে না, সে প্রেম আসলে প্রেমই নয়। আমিও জীবনে প্রেম করেছি। সে তোমাকে ডিস্ট্রাক্টেড করছে, সে তোমাকে নিয়ে গিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে, তোমার পড়ানো কামাই করাচ্ছে, তোমার টিচারের টাকা নিয়ে ফুচকা খাচ্ছে, তাহলে কিন্তু সেটা প্রেম নয়। মনে রেখো, সে ছেলে হোক বা মেয়ে, সে তোমার সাথে থাকবে না। সে তোমার সাথে থাকবে না। সে তোমার যখন পকেট ফুরিয়ে যাবে, তখন সে তোমাকে ছেড়ে অন্য কারুর ভারী পকেটের দিকে চলে যাবে। এটা খুব সত্যি কথা। তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো, যদি সিগারেট না খেয়ে থাকো, জীবনের প্রথম সিগারেটটা আর কোনোদিন খেও না। আমি বেরিয়েছি এক্স্যাক্টলি এই জায়গা থেকে বেরিয়েছি। ইয়েস, তোমরা যে আমিনুর স্যারকে দেখছো, সেই আমিনুর স্যারও একটা সময় অ্যাডিক্টেড ছিল। সেই আমিনুর স্যারও একটা সময় সিগারেট বিড়ি ধূমপান করতো। একদম মানে সততার সাথে সত্যি কথা বলতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আজ আই এম এ ম্যারাথন রানার। যে আমি 21 দিনে এই পুরো জিনিসটাকে, এই পুরো যে ট্র্যাপ, এই ট্র্যাপটাকে আস্তে আস্তে কমিয়ে আনবো। কিভাবে সম্ভব? প্রতিদিনের কিছু কিছু ভুল কেড়ে নিচ্ছে তোমার ভবিষ্যৎ। আজ আমরা কথা বলতে চলেছি সেই ভুলগুলো নিয়ে। আজকের এই কথাবার্তার মধ্যে অনেক সেন্সিটিভ বিষয় আসবে, যে বিষয়গুলো নিয়ে কেউ কখনো কথা বলে না, বলতে চায় না, ভয় পায় বা খোলামেলা আলোচনা চায় না। আজ আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব। ভয় পাবো না, একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার তোমাদেরকে তোমাদের ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখাবো এবং এর ফলশ্রুত কি করা উচিত, কি করলে তোমাদের বেটার হতে পারতো বা বেটার হবে, সেটা দেখাবো। সো হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। পড়ানোর পাশাপাশি ম্যাথামেটিক্সটাকে করানোর পাশাপাশি তোমাদের জন্য নিয়মিত রেগুলার বেসিসে তোমাদের গাইডেন্স নিয়ে এক একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে পড়াশোনার পাশাপাশি এই বিষয়গুলো করলে তুমি আরো বেশি ফিজিক্যালি বা মেন্টালি ফিট থাকতে পারো। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে এসেছি এক্স্যাক্টলি প্রতিটা স্টুডেন্ট তারা পড়াশোনা করার সময় এই ভুলগুলো করে এবং বছরের শেষে গিয়ে তারা পস্তায়, তারপর আফসোস করে, তখন আর কিছুই করার থাকে না। তাই যত আগে তুমি জেনে নিতে পারবে, ততই তোমার জন্য বেনিফিট। আজকে আমরা 5টা ভুল নিয়ে আলোচনা করব। মূলত এই 5টা ভুলের মধ্যে তোমার জীবনের সমস্ত ভুল চলে আসবে। যদি তোমার জীবনের এমন কোনো ভুল যেটা এই 5টা ভুলের মধ্যে না আসে, তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাবে, স্যার এই টপিকটা তো আপনি মিস করে গেলেন। আর প্রত্যেককে বলছি, শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ আজকের এই ভিডিও থেকে অনেকটা শিখতে পেরেছো, আজকের এই ভিডিও থেকে অনেক লেসন লার্নিং হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং একটা রেসপেক্ট, একটা কমেন্ট তোমার ছেড়ে যাবে কমেন্ট সেকশনে যে স্যার আপনার এই ভিডিও দেখে আমরা উপকৃত হয়েছি, এগুলো মেনে চলবো, আই প্রমিস। এটুকু জাস্ট আই প্রমিস টুকু অন্তত লিখে যেও প্রত্যেককে কমেন্ট সেকশনে। আর যদি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করে নিও। আমার একটাই রিকোয়েস্ট, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চলো আমরা শুরু করছি। একদম শুরুতে যে 5টা ভুল নিয়ে আমরা কথা বলতে চলেছি, স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পিছনে যে 5টা ভুল তোমরা আগে থেকে শুধরে নিতে পারো, সেগুলো হলো ফার্স্ট, পড়াশোনার সঠিক পদ্ধতি অবলম্বন না করা। আচ্ছা, এই ভুলগুলো কোনো ক্লাসের জন্য, শুধু 11, শুধু 12, শুধু 10, শুধু 9 এর জন্য না, প্রতিটি স্টুডেন্টের জন্য। সে 10, 9, 11, 12 বা আফটার 12 গ্র্যাজুয়েশন, অন্যান্য ইঞ্জিনিয়ারিং, মেডিকেল যে ফিল্ডেই থাকুক না কেন, তাদের সকলের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। পড়াশোনার সঠিক পদ্ধতি অবলম্বন না করা। স্যার পড়াশোনার সঠিক পদ্ধতি আবার কি? ইন ডিটেলস আমরা আজকে বলছি। নেক্সট, ডিস্ট্রাকশন অর্থাৎ মনোযোগীনতা, এটা ভুল লিখেছে, অমনোযোগী হওয়া, নিজের যত্ন না নেওয়া, কেরিয়ার নির্বাচনে সঠিক দিশা না পাওয়া এবং অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করা। এই 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইন ডিটেলস আজকে। চলো, তো সর্বপ্রথম আসি পড়াশোনার সঠিক পদ্ধতি অবলম্বন না করা। স্যার পড়াশোনার সঠিক পদ্ধতিটা কি? আসলে আমরা প্রত্যেকেই তো পড়াশোনা করি, কিন্তু আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করি না। কেউ প্রচুর পরিশ্রম করি, হার্ডওয়ার্ক করি, কিন্তু ওই হার্ডওয়ার্কটাকে একটু স্মার্ট ওয়ার্কে
বদল করে নিলে হয়তো অনেক বেশি বেনিফিট হতে পারতো, সেটা কি আমরা চিন্তা করি না? আবার কেউ কেউ পড়াশুনো তো করি, বই নিয়ে তো বসে থাকি, কিন্তু কিভাবে যে ফাঁকিবাজিটা মারা হয়ে যায়, কিভাবে যে সময় নষ্টটা হয়ে যায়, কিভাবে যে বই নেওয়ার পরও ফোনে সময়টা চলে যায়, সেটা বুঝে উঠতে পারি না। দিন শেষ হয়ে গেলে আফসোস করি, এ বাবা আজকে দিনে তো এতগুলো পড়ার কথা ছিল, আমি পড়তে পারলাম না। তাই প্রত্যেকটা পয়েন্ট যদি তোমরা ভালোভাবে শোনো এবং কাজে লাগাও, তাহলে আশা করছি তোমরা পড়াশোনাতে একটা সঠিক জায়গা পাবে এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। কি সেই জায়গাগুলো? প্রথম 1 নাম্বার, পড়াশোনার ক্ষেত্রে সময়কে গুরুত্ব দেওয়া। আমাদের প্রত্যেকের পড়ার আগে আমি যেমন পড়াই, তোমাদেরকে পড়ানো আমার কাজ, আমার প্রত্যেক দিনের একটা লেসন প্ল্যান থাকে, প্রত্যেক দিনের একটা প্রপার ডেলি প্ল্যানার থাকে, যে আজকের দিনের আমি এই টাইম থেকে এই টাইম এই কাজ করব, এই টাইম থেকে এই টাইম এই কাজ করব, এই টাইম থেকে এই টাইম এই কাজ করব। তোমাদেরও একটা ছোট্ট ডায়েরি মেনটেন করা উচিত, যেখানে প্রতিদিন কোন টাইম থেকে কোন টাইম কি কি কাজ করতে চলেছো এক্স্যাক্টলি সেটা লিখে রাখা উচিত। এবং সেটা যখন কমপ্লিট হবে তার পাশে রাইট চিহ্ন দাও, যদি কমপ্লিট না হয় ক্রস চিহ্ন দাও, এবং নিজে থেকে অনুশোচনা করো, নিজে থেকে একটুখানি হলেও রিগ্রেট ফিল করো যে ইস পারলাম না, আমি 2 ঘন্টা পড়ার টাইম দিয়েছিলাম কিন্তু এই 2 ঘন্টা ফোন ঘেটে সময় চলে গেল। তাহলে নেক্সট 2 ঘন্টা আমার যে টাইমটা আছে সেটা যেন প্রপার ইউটিলাইজ করতে পারি, সেটা যেন ফোন ঘাটা না আসে তার মধ্যে। ক্লিয়ার? তাহলে দেখবে অনেক বেশি কনসাস হতে পারছো। তো সময়কে গুরুত্ব দাও, প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করো। যারা হুড়িয়ে পড়ে যায় তাদের আসলে এই পড়ার কোনো লক্ষ্য বা লাভ দুটোই নেই। তার কারণ আমার কোনো উদ্দেশ্য নেই, আমি এক্স্যাক্টলি কতটা পড়তে পারি সেটার কোনো উদ্দেশ্য নেই। তাহলে কি আমার হুড়িয়ে পড়ে গেলেই শুধু হবে? না, সেটার কোনো মূল্য নেই। আমাকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। সেটা স্ট্র্যাটেজিটা উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, স্ট্র্যাটেজিটা ইয়ারলি হতে পারে। অবশ্যই প্রথমে ইয়ারলি, তারপর মান্থলি, তারপর উইকলি, তারপর ডেলি, এই 4টে ভাগে স্ট্র্যাটেজি ভাগ করা উচিত। যে আমার ইয়ারলি অর্থাৎ বছরের শেষে এখানে পৌঁছতে হবে, বছরের শেষে আমাকে 100তে 99 বা 100 পেতে হবে। তাহলে আমার মান্থলি স্ট্র্যাটেজি কি হবে, আমার উইকলি স্ট্র্যাটেজি কি হবে, আমার ডেলি স্ট্র্যাটেজি কি হবে, আজ কতটা পড়বো, কাল কতটা পড়বো, 1 সপ্তাহে কতটা পড়বো, 1 মাসে কতটা সিলেবাস কভার করবো। তো এই প্রপার স্ট্র্যাটেজি সবার আগে দরকার। শুধুমাত্র হার্ডওয়ার্ক নয়, হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক। যারা স্টুডেন্ট হিসাবে নিজেদের জীবনে খুব সাকসেসফুল হয়, তারা দেখবে শুধু পরিশ্রম করে গেছে, গাঁতিয়ে পড়ে গেছে এমনটা নয়, তারা কিন্তু তাদের বুদ্ধিমত্তাকেও কাজে লাগিয়েছে। অর্থাৎ পড়াশুনো করার পাশাপাশি তারা এক্স্যাক্টলি বুঝেছে যে কোনটা অপ্রয়োজনীয়, কোনটা প্রয়োজনীয়। টেক্সট বুক কিন্তু গাদা গাদা কনসেপ্টে ভর্তি, তার মধ্যে থেকে আমাকে একটু ছেঁকে বেছে নিতে হবে ছাঁকনির মতো করে, যে আমার এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলো প্রয়োজন। তাহলেই কিন্তু যে গাদা গাদা কনসেপ্ট মুখস্থ করে পরীক্ষা দিতে যাচ্ছে আর যে জাস্ট ছাঁকনির মতো করে বেছে নিয়ে যাচ্ছে, দুজনেই কিন্তু হয়তো ছাঁকনির মতো করে বেছে নিয়ে যে জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে যাচ্ছে, সে হয়তো অনেক বেশি বেটার করতে পারে অনেক সাবজেক্টের ক্ষেত্রে। আবার অনেক সাবজেক্টের ক্ষেত্রে সব পড়া ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। দেখো, যেমন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কেউ একজন কি করছে, সমস্ত এক্সাম্পল সমস্ত এক্সারসাইজ করে যাচ্ছে। কেউ একজন কি করছে, কনসেপ্ট রেডি করার পর সেই এক্সারসাইজ থেকে প্যাটার্ন ফলো করছে, যে আচ্ছা এই প্যাটার্নে 4টে অঙ্ক আছে, আমি এই অঙ্কটা করলাম, তার মানে বাকি 3টে অঙ্ক পারবো। তার সময়ও কম লাগছে এবং সে প্রিভিয়াস ইয়ারটাকে অ্যানালাইসিস করছে। সেই সময়টা যে সে পেয়ে যাচ্ছে, যে এখানে 4টে না করে 1টা অঙ্ক করছে এবং 2টো অঙ্ক করছে, আর সে অন্য সময় যে পেয়ে যাচ্ছে যে 4টে অঙ্ক করে 4টেতেই সময় নষ্ট করে দিচ্ছে, তার থেকে বেশি বেটার সে করতে পারে যে কোশ্চেন প্যাটার্নটাকে ফলো করছে, প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন ফলো করছে বাকি টাইমে, এবং সেই অনুযায়ী কোন কোন কোশ্চেনগুলো এক্সারসাইজে আছে সেগুলোকে ছেঁকে বেছে নিচ্ছে। বুঝতে পারছো? তো এভাবে স্মার্ট ওয়ার্ক করতে হবে। রিভিশন এবং মক টেস্ট দুটো ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষার আগে অন্তত 1-2 মাস রিভিশন করা এবং প্রতিনিয়ত একেবারে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত মক টেস্ট দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। মার্কস ভিত্তিক পড়াশোনা থেকে তোমাদেরকে বেরোতে হবে, একটু হলেও বেরোতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি আমাকে ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু ভালো রেজাল্ট করাটাই যেন আমার সমস্ত প্রায়োরিটি না হয়। আমার অনেকগুলো প্রায়োরিটির মধ্যে একটা প্রায়োরিটি ভালো রেজাল্ট করা, বাকি প্রায়োরিটিগুলো কি, কনসেপ্ট লার্নিং করা, আমার শেখা, নতুন স্কিল ডেভেলপ করা, যেটা শিখছি সেটা কাজে লাগানো, এইগুলো বাকিগুলো যেন থাকে। শুধুমাত্র মার্কস ভিত্তিক পড়াশোনা যেন না হয়। কনসেপচুয়াল লার্নিংকে গুরুত্ব দিতে হবে, পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপ করতে হবে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে,
নিজের উইক জায়গাগুলো, একজন স্টুডেন্ট সে সবচেয়ে বেটার যে নিজের উইক জায়গাগুলো খুঁজে বের করতে পারে। অর্থাৎ আমার নিজের মধ্যে কোন কোন জায়গাতে সমস্যা, উইকনেস আছে, সেগুলো যদি আমি খুঁজে বের করতে পারি তাহলেই তো আমি সেগুলো রেকটিফাই করতে পারবো এবং সেগুলো নেক্সট টাইম আর ভুল হওয়ার চান্সেসগুলো কমে যাবে। আর যদি আমি উইক জায়গাগুলো খুঁজে না বের করতে পারি, ভুল হতেই থাকবে, ভুল সবই ভুল হয়ে যাবে। চলো, নিজেকে ডেলি আগের তুলনায় একটু বেটার করা, কারোর সাথে কম্পিটিশন নয়, ইটস কম্পিটিশন বিটুইন ইয়োর সেলফ, অর্থাৎ তোমার নিজের সাথে নিজের কম্পিটিশন। তুমি নিজেকে প্রতিদিন তার আগের দিনের থেকে কতটা বেটার করতে পারছো এটা ম্যাটার করে, ঠিক আছে? চল নেক্সট, এই জায়গাটা, এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রতিটা স্টুডেন্ট লাইফে এটা ফেস করে এবং এটা থেকে বেরোনোর স্যার আপনি তো বলে দিলেন, কিন্তু আমরা বেরোবো কিভাবে? আজকে আমি এটার একদম প্র্যাকটিক্যাল একটা সলিউশন তোমাদেরকে দিতে চলেছি। স্যার প্রথমে আসি অ্যাবিউজ অফ ফোন। এই বয়সে অ্যাডোলেসেন্স পিরিয়ডে সবচেয়ে বড় যে সমস্যা আমার মনে হয় সেটা হচ্ছে ফোন, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন আমাদের সকলের কাছে আছে এবং এই অ্যান্ড্রয়েড ফোনটা আমাদের জীবনের সবচেয়ে বড় বড় সমস্যাগুলোকে ডেকে আনছে। আজ বুঝতে পারছি না, আগামীতে বুঝতে পারবো। কি সেই সমস্যাগুলো? হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে কখন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না। ফেসবুক স্ক্রল করতে করতে, রিলস দেখতে দেখতে, নাচ দেখতে দেখতে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। ইনস্টাতে আইডি ক্রিয়েট করে সেখানে গিয়ে নতুন বন্ধু পাতাতে পাতাতে কতক্ষণ সময় চলে যাচ্ছে, রিলস দেখতে দেখতে কতটা সময় নষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি না। টেলিগ্রামে গিয়ে ফ্রড বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে সেখানে মেসেজ করতে করতে কতটা সময় চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। পর্ন সাইট ভিজিট করে সেখানে গিয়ে উল্টোপাল্টা ভিডিও দেখতে গিয়ে কতটা সময় চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। শুধু সময় যাচ্ছে না, আসলে এগুলো আমাদের মানসিক এবং শারীরিক ক্ষতিও করছে। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস আমি বলছি যে একেবারেই ছেড়ে দেওয়া পসিবল নয়, হয়তো নয়, একদিনে তো নয়, একটা অভ্যাস করতে করতে হয়তো পসিবল, কিন্তু একবারে ছেড়ে দেওয়া তো পসিবল নয়। তুমি এই প্রত্যেকটা জিনিসের মধ্যে বুঁদ হয়ে আছো। একদিন সকালে উঠে ভাবলে আজ থেকে আর নয়, সব ছেড়ে দিলাম, আর কিচ্ছু করব না, তুমি ওই একদিনটাই হয়তো পারবে না ঠিক করে, 2 ঘন্টা 4 ঘন্টা, তারপর ঠিক আবার তুমি ওই জায়গাতে ফিরে যাবে। সেটা না করে তুমি যদি এমনটা করো যে আমি একটা 21 ডেজ প্ল্যানিং বানালাম, অর্থাৎ 21 দিনে যে কোনো অভ্যাস তৈরি হয়, 21 দিন যে কোনো অভ্যাসকে ছাড়তেও সক্ষম। তাই 21 দিনের একটা প্ল্যান বানালাম যে আমি এই 21 দিনে এই পুরো জিনিসটাকে, এই পুরো যে এই ট্র্যাপটাকে আস্তে আস্তে কমিয়ে আনবো। কিভাবে সম্ভব? আমি হোয়াটসঅ্যাপটাকে ডেইলি বেসিসে, আমি নিজের ডায়েরিতে লিখলাম যে হোয়াটসঅ্যাপটাকে ডেইলি বেসিসে আজকে আমি আধ ঘন্টা এই টাইম থেকে এই টাইম হোয়াটসঅ্যাপে সময় দেব, বা আমি একটা দিনের 1 ঘন্টা রাখলাম যে ঘন্টাতে আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা যা কিছু করার সে সব কিছু করবো আমি দিনের একটা নির্দিষ্ট টাইম, আর বাকি সময় আমি ফোন থেকে ডিটাচ থাকবো। বা ফোনে যদি খুব প্রয়োজনীয় অনলাইন ক্লাসেস বা কিছু প্রয়োজন পড়ে সেটুকুর জন্য দেখবো, এবং ওই অনলাইন ক্লাসেস দেখতে গেলেও তুমি দেখবে ঠিক এদিকে চলে যাচ্ছ, ডিস্ট্রাক্টেড হচ্ছ। তাই জন্য তোমাকে কি করতে হবে? একটু বুদ্ধি খাটাতে হবে যে আমি যখন অনলাইন ক্লাসেসটা দেখবো তখন যেন আমার মাকে আমি পাশে বসিয়ে নিই, বা আমার বাবা যেন আমার পাশে থাকে বা পাশের ঘরে কাজ করে, মা যেন রান্নাঘরে কাজ করে, আমি দরজাটা খুলে রাখি যাতে মা দেখতে পায়। তাহলে আমার একটা ভয় থাকবে, ব্যাক অফ দ্য মাইন্ড আমার এটা চলবে যে হ্যাঁ আমি অনলাইনেই পড়বো, আমি অন্য কোনো জায়গায় ডিস্ট্রাক্টেড হব না। তাহলে তোমার পরিবারের বাবা, মা, দাদা, দিদি, মাসি, মেশো, কাউকে যদি তুমি তোমার কাছে রাখো, তোমার টিচার, তোমার গাইডার হতে পারে, কাউকে যদি তুমি এই সময়গুলোতে কাছে রাখো যখন তুমি অনলাইন স্টাডি করছো, তাহলে এই জায়গাগুলোতে তোমার যাওয়ার প্রয়োজনীয়তা পড়বে না, বা তুমি যাবে না, কারণ তোমার ব্যাক অফ দ্য মাইন্ড চলবে আমার পাশে আমার দাদা বসে আছে, দিদি বসে আছে, বা বাবা বা মা বসে আছে। কিন্তু যদি তুমি একা পড়ো, অনলাইন টিচিং করতে গেলেই তুমি দেখবে আবার ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। তুমি একটা নির্দিষ্ট টাইম সেট করো যে প্রথমে আমি প্রথম দিন 1 আওয়ার, তারপরের দিন 50 মিনিট, তারপরের দিন 48 মিনিট, তারপরের দিন
45 মিনিট এইভাবে কমতে থাকো, কমাতে 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 তুমি দেখবে 21 দিনের মাথায় তুমি এটাকে 10 মিনিট বা 5 মিনিটে নিয়ে চলে আসতে পেরেছো। অর্থাৎ দিনের মধ্যে 10 মিনিট বা 5 মিনিট যদি তুমি এটাতে সময় কাটাও তাহলে কোনো সমস্যা নেই। সেটা তুমি 10 মিনিট 5 মিনিট তুমি পজিটিভ কিছু করো, এই নেগেটিভগুলোকে ছেড়ে দিয়ে পজিটিভ কিছু করো। ইউটিউবে গান শোনো, কোনো ভালো পডকাস্ট পেলে সেটা 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা দেখো, যদি কোনো শিক্ষামূলক পডকাস্ট হয়। এই জিনিসগুলো আসলে খারাপ থেকে তোমাকে ভালোতে উত্তরণের পথ তোমার নিজেকেই রচনা করতে হবে, কেউ রচনা করে দেবে না। খারাপ থেকে ভালোতে উত্তরণের পথ কিন্তু প্রত্যেকটা মানুষকে নিজেকে রচনা করতে হয়। খারাপ সঙ্গ তোমাকে ত্যাগ করতে হবে। একটা কথা আমার মা ছোটবেলায় বলতেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তাই তোমাকে চুজ করতে হবে তুমি নরকবাস করবে না তুমি স্বর্গবাস করবে। আসলে তোমার জীবদ্দশায় তুমি যে সময়টা কাটাচ্ছ সেখানে নরকবাসটাকেই তোমার স্বর্গবাস বলে মনে হতে পারে, কিন্তু তুমি আস্তে আস্তে সময়ের সাথে দেখবে যে তুমি শেষ হয়ে গেছো। তোমার এখন মনে হবে আরে সাবাস, বন্ধুদের সাথে সিগারেট খেতে পাচ্ছি তো স্বর্গবাস। কিছুদিন পর তোমার যখন শারীরিক সমস্যা দেখা দেবে, তোমার যখন পকেটের পয়সা থাকবে না, তোমার যখন হাহাকার দেখা দেবে, তোমার যখন বাড়িতে ইনসাল্ট হতে হবে, তখন মনে হবে ভাই রে ভুল করে ফেলেছি ভাই, এবার কি করব, এই ভুলের মাসুল কি করে দেব। তাই আগে থেকে সচেতন হও। আমার এক স্যার বলতেন, জীবনে সিগারেট খেতে না চাইলে জীবনের প্রথম সিগারেটটা খেও না। এটা খুব সত্যি কথা। তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো, যদি সিগারেট না খেয়ে থাকো জীবনের প্রথম সিগারেটটা আর কোনোদিন খেও না। তাহলেই কিন্তু সিগারেট, জীবনে মদ খেতে না চাইলে জীবনের প্রথম মদ কোনোদিন খেও না। তাহলেই কিন্তু এগুলো কোনোদিন তোমার অভ্যাস বা বদভ্যাস হবে না। আর যদি তুমি অলরেডি এগুলোতে অ্যাডিক্টেড হয়ে যাও তাহলে কি ছাড়া পসিবল নয়? স্যার আপনি বুঝবেন না, স্যার আপনি বুঝবেন না, আমি দিনে 10টা করে সিগারেট খেয়ে ফেলে আমি চেন স্মোকার হয়ে গেছি। এই বয়সে অনেকেই বলে যে ভাই বুঝবি না ভাই, কি জ্বালা, আমি চেন স্মোকার হয়ে গেছি, আমি বেরোতে পারছি না এই জ্বর থেকে। আমি তোমাদেরকে বলছি যে আমি বেরিয়েছি এক্স্যাক্টলি এই জায়গা থেকে বেরিয়েছি। ইয়েস, তোমরা যে আমিনুর স্যারকে দেখছো, সেই আমিনুর স্যারও একটা সময় অ্যাডিক্টেড ছিল, সেই আমিনুর স্যারও একটা সময় সিগারেট বিড়ি ধূমপান করতো। একদম মানে সততার সাথে সত্যি কথা বলতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আজ আই এম এ ম্যারাথন রানার। আমি চেষ্টা করছি আরও কত কম টাইমে, প্রতিদিনের থেকে আরও কত কম টাইমে আমি আমার টাইমিংটাকে আনতে পারি। আমি 10 কিমি, 21 কিমি, 42 কিমি পর্যন্ত দৌড়তে পারি এবং আগামীতে একেবারে পৃথিবীর প্রতিটি পথ থেকে পৃথিবীর শীর্ষ মাউন্ট এভারেস্ট পর্যন্ত উঠতে পারি, এটাই এখন আমার স্বপ্ন। তাহলে আমি কি করেছি? একটা সময় তোমাদের মতো বয়সে প্রচণ্ড অ্যাডিক্টেড ছিলাম। তারপর যখন রিয়েলাইজ করলাম, যখন ভুল বুঝতে পারলাম, নিজের পায়ে নিজে কুড়ুল মারছি এটা বুঝতে পারলাম, তখন আমি নিজেকে চ্যালেঞ্জ করলাম, ইয়েস আমি বদলাবো। একদিনে হয়নি, 1 বছরে হয়নি, সময়ের সাথে সাথে কন্টিনিউ চেষ্টা করতে করতে আজ আমি এই জায়গায় নিজেকে বদলাতে পেরেছি। অনেকগুলো বছর অতিক্রম করে আজকে আমি নিজেকে এমন একটা জায়গায় আনতে পেরেছি যেখানে এগুলোর কোনোটাই আর আমার অ্যাডিকশান নয়। এগুলো প্রত্যেকটা জিনিস অ্যাডিকশান থেকে বেরোনো সম্ভব। আমার মনে হয় যে নেশা মুক্তির জন্য হসপিটালে ভর্তি হতে হয় না, ওষুধ খেতে হয় না, ডাক্তারের কাছে যেতে হয় না, শুধু নিজের ভিতরটাকে ঝাঁকাতে হয় এবং নিজের ভালো দিকগুলোকে খারাপ দিকগুলোর বদলে ভালো দিকগুলোতে আনতে হয়। আমি যখন গ্র্যাজুয়েশনে উঠে উপলব্ধি করলাম আমি ভুল করছি, আমি একজন শিক্ষক হতে চলেছি, আমি শিক্ষকতার পেশা বেছে নিতে চলেছি যেখানে এটা আমাকে মানায় না, এটা আমার হাতে দেখলে আমার হাত থেকে আরো 10 জন ছাত্রছাত্রীর হাতে চলে যাবে। তারা একজন শিক্ষককে বেশি ফলো করে, আর একজন আদর্শ শিক্ষক যদি না হতে পারি তাহলে এই জিনিসপত্রগুলো ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাধির মতো ছড়িয়ে পড়বে। তাই আমি ডিসাইড করলাম যে আমার মধ্যে ভালো গুণ কি ছিল। আমি জানি আমি ছোটবেলায় দৌড়াতাম, সেখান থেকে আমি সিগারেট টু দৌড়ানোতে আমাকে কনভার্ট করলাম। এভাবেই কিন্তু আমি পারলাম। তাই তোমরাও যদি চেষ্টা করো, আমি বলেছিলাম না প্রচন্ড সেন্সিটিভ বিষয় নিয়ে আজকে কথা বলবো, তোমরাও যদি চেষ্টা করো তোমরাও কিন্তু এটা পারবে এবং এই সেন্সিটিভ বিষয় থেকে বেরোতে পারবে। যদি কারোর সাথে আলোচনা করতে না পারো আমার সাথে আলোচনা করো, রিসেপশনের নাম্বারে, আমাদের যে স্টুডেন্ট সাপোর্ট নাম্বার, কল করো এবং বলো তোমার কি সমস্যা, তুমি কোথা থেকে বেরোতে পারছো না। আই অ্যাম হেয়ার, নো ফেয়ার। আমি আছি তোমাকে তোমার সঠিক গাইড দেওয়ার জন্য। তুমি শুধু ফোন করবে, তোমার প্রবলেম বলবে, আমার সাথে কথা বলতে চাইবে। তারপর
আর বন্ধু বান্ধবের মধ্যে তোমাকে চুজ করতে হবে কোন বন্ধুরা তোমাকে ভালো দিকে পুশ করছে, কোন বন্ধুরা খারাপের দিকে পুশ করছে। যারা ভালোর দিকে পুশ করছে তুমি তাদের সঙ্গ নাও, যারা ভালো চাইছে তোমার তুমি তাদের সঙ্গ নাও, খারাপ বন্ধুর সঙ্গ নিও না। নেক্সট, প্রেমের নামে উচ্ছৃঙ্খল জীবনযাপন। এই বয়সে প্রেম কোনো ভুল নয়। অ্যাডোলেসেন্স পিরিয়ডে প্রেম আসে, একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ জন্মায়, ভালো লাগে, ফুলের মতো মনে হয় মেয়েদেরকে, আর ছেলেদেরকেও অপোজিট ভাবে মেয়েদেরও মনে হয় সেরকম। এটা কোনো অপরাধ নয়, কিন্তু যখন এই প্রেমটা তোমার উচ্ছৃঙ্খলতার কারণ হয়ে দাঁড়ায় তখন সেটা অপরাধ। আমি প্রেম করছি, আমি এবং আমার পার্টনার মিলে আমরা কত ভালোভাবে পড়াশুনো করতে পারি, একে অপরের পড়াশুনোটাকে বুস্ট করছি, একে অপরের সাথে গ্রুপ স্টাডি করে পড়াশুনো করছি, ইটস বেটার। বাট যদি এমন হয় যে তোমার প্রেমের জন্য তোমার পড়াশুনো উচ্ছন্নে গেছে, তুমি এমন কারোর সাথে প্রেম করছো যে শুধুমাত্র তোমাকে নিয়ে টেনে নিয়ে পার্কে যাচ্ছে, সিনেমার হলে যাচ্ছে, বারে যাচ্ছে, ড্যান্স করছে, নাচছে, গান করছে, শুধু পড়াশুনোটাই করছে না, তাহলে তো সেটা খারাপ বাবা, তাহলে সেটা ভয়ঙ্কর খারাপ। যদি তোমার প্রেম তোমাকে পুশ করে তোমার জীবনের দিকে, মনে রেখো যে প্রেম তোমাকে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে সাহায্য করে না সে প্রেম আসলে প্রেমই নয়। আমিও জীবনে প্রেম করেছি, আমার সহধর্মিনী আমাকে আমার কাজ, যে কাজ, আমার পড়াশুনো, আমার যে প্রতিবন্ধকতা সেগুলোকে উতরে দিতে সাহায্য করেছে, সেগুলোকে আমার যাতে আরো সহজ হয় সেটাতে সাহায্য করেছে। এটাকে প্রেম বলে ভাই। এটা যদি হয় তাহলে তুমি ঠিক লাইনে আছো, আর যদি এটা না হয়, সে তোমাকে ডিস্ট্রাক্টেড করছে, সে তোমাকে নিয়ে গিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে, তোমার পড়ানো কামাই করাচ্ছে, তোমার টিচারের টাকা নিয়ে ফুচকা খাচ্ছে, তাহলে কিন্তু সেটা প্রেম নয়, সেটা সম্পূর্ণরূপে উচ্ছৃঙ্খলতা। আর মনে রেখো, সে ছেলে হোক বা মেয়ে, সে তোমার সাথে থাকবে না, সে তোমার যখন পকেট ফুরিয়ে যাবে তখন সে তোমাকে ছেড়ে অন্য কারুর ভারী পকেটের দিকে চলে যাবে। অর্থাৎ একেবারে তোমার দুঃখ জানালা দিয়ে আসলে তোমার প্রেম দরজা দিয়ে বেরিয়ে চলে যাবে। তাই জন্য প্রেম জীবনে পার্টনার চুজ করা খুব ইম্পর্টেন্ট। করো, অবশ্যই করো, তোমাদের এই সময় অ্যাডোলেসেন্স পিরিয়ড প্রেম করার সময় করো, কিন্তু ভালো মানুষের সাথে প্রেম করো। যার সাথে প্রেম করছো, যার সাথে বন্ধুত্ব করছো, যার সাথে চলছো, সব সময় দেখবে সে একজন ভালো মানুষ কিনা, তারপর অন্য কিছু বিচার। রূপ, রস, গন্ধ এই সব কিছু আমাদের প্রথমে টানে, কিন্তু আমি তোমাদেরকে অ্যাজ এ টিচার, অ্যাজ এ গাইডার, অ্যাজ এ দাদা, অ্যাজ এ বন্ধু, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ফিলোসফার তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যে মানুষের সাথে মিশছো, যে মানুষের সাথে চলছো, সর্বপ্রথম তার রূপ, রস, গন্ধ, তার পকেট এগুলোকে না দেখে সে মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে দেখো। নেক্সট, একটা স্টুডেন্ট 3 নাম্বার যে পয়েন্ট, আমি প্রথম পয়েন্ট কি বললাম, পড়াশোনার সঠিক পদ্ধতি অবলম্বন। সেকেন্ড পয়েন্ট কি বললাম, সেকেন্ড পয়েন্ট বললাম তোমাদেরকে খারাপ সঙ্গ অর্থাৎ ডিস্ট্রাকশন। থার্ড পয়েন্ট কি বলছি, থার্ড পয়েন্ট হচ্ছে নিজের যত্ন না নেওয়া। তো নিজের যত্ন না নেওয়া এটা হচ্ছে থার্ড পয়েন্ট। পড়াশোনার বাইরে স্যার আমরা কিভাবে নিজেদেরকে যত্ন নেব, স্যার আমরা বুঝতে পারছি না আর কি করা উচিত। দেখো বাবা, কয়েকটা জিনিস একটু মেনটেন করতে হবে। প্রথমত হচ্ছে তোমার খাওয়া, সঠিক সময়ে খাওয়া খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। যে তোমার ডাক্তারের সাজেশন অনুযায়ী 3 ঘন্টা পর পর কিছু খাওয়া এবং অবভিয়াসলি হেলদি ফুড খাওয়া। আমি তো খেতেই পারি, ফুচকা থেকে শুরু করে, চাউমিন থেকে শুরু করে, রোল থেকে শুরু করে, এগুলো এই বয়সে তো পড়তে যাচ্ছি স্যার কোথায় হেলদি ফুড পাবো, খেয়ে নিচ্ছি চাউমিন, খেয়ে নিচ্ছি ফুচকা। ভাই, যে কোনো জায়গায়, যে কোনো বাজার, শহর, মফস্বল, যে কোনো জায়গায় ছোলা মুড়ি পাওয়া যায়। তো আমার মনে হয় যে 100 টাকা দিয়ে চাউমিন বা রোল খাওয়ার থেকে 10 টাকার ছোলা মুড়ি খাওয়া অনেক বেশি বেটার, অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই মুখরোচক নয়, অবশ্যই খেতে খারাপ লাগবে, কিন্তু তুমি কি চাও, তোমার শরীরের জন্য যেটা গুরুত্বপূর্ণ নাকি তোমার মনের সন্তুষ্টির জন্য যেটা গুরুত্বপূর্ণ? যদি তোমার মনের সন্তুষ্টি চাও তাহলে তুমি খাও, 40 বছর বয়সে পটলডাঙ্গায় যেতে অসুবিধা হবে না। যদি তুমি শরীরের সন্তুষ্টি চাও তাহলে তুমিও হতে পারো বিরাট কোহলি, তুমিও হতে পারো জীবনের 40টা বসন্ত পার করার পরও অ্যাজ ফিট অ্যাজ স্ট্রং। ঠিক আছে, তুমিও কিন্তু একেবারে বিরাট কোহলির মতো ফিট স্ট্রং হতে পারো যদি তোমার খাদ্য তালিকা ঠিক থাকে।
নেক্সট স্লিপ সার্কেল, এটা আমি তোমাদেরকে বলছি ব্যক্তিগতভাবে আমিও এটাকে মেনটেন করতে পারি না। এমন একটা কেরিয়ার বেছে নিয়েছি, এমন একটা জায়গার মধ্যে আছি যেখানে দিনের পর দিন রাতের পর রাত জাগতে হয়, তোমাদের জন্য জাগতে হয়। আমি এটা নিয়ে খুব কষ্ট পাই, সবচেয়ে বেশি জীবনের কষ্ট যে ঘুমোতে না পারা। আমি খুব ঘুমপ্রেমী একজন মানুষ, কিন্তু তারপরও তোমাদের জন্য ঘুম বিসর্জন দিতে হয়। কিন্তু আমি চেষ্টা করি যে পরীক্ষার আগে আগে এগুলো, এই যেমন এখন রাত রাত ক্লাস নিতে হচ্ছে, রাত 2-3টে পর্যন্ত ক্লাস চলছে, তারপর ঘুমোতে যেতে হচ্ছে, আবার সকালে পড়ানো, ঘুম হচ্ছে না ঠিকঠাকভাবে, সমস্যা হচ্ছে হয়। কিন্তু সারা বছর নয়, সারা বছর চেষ্টা করি এটাকে ঠিকঠাকভাবে মেনটেন করার। তোমাদেরকেও চেষ্টা করতে হবে যে হ্যাঁ পরীক্ষার সময় একটু অসুবিধা হলো, কিন্তু বাকি সময়গুলো যেন ঘুমটাকে সময় মেনটেন করা হয়। আরে আমি বই পড়ার জন্য যদি একদিন রাত 2টো পর্যন্ত জেগে ফেলি অসুবিধা নেই, কিন্তু আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে যদি একদিন রাত 2টো পর্যন্ত জেগে ফেলি সেটা কিন্তু অসুবিধা। তাই ফোন ঘেঁটে সময় নষ্ট করে ঘুমোতে যাওয়া লেট করো না। এখন এটা সমস্ত স্টুডেন্টের একটা সমস্যা, ভীষণ বড় সমস্যা, যে স্লিপ সার্কেল মেনটেন হয় না। স্যার কি করব, রাতে ঘুম আসে না। আমার এক ছাত্র আছে, যে আমার এখন ছাত্র নয়, পার্টনার, একেবারে বন্ধুর মতো এসওই বাংলার সাথে যুক্ত আছে, তার নাকি সকালের আগে ঘুম আসে না। সারা রাত তার বাবা ঘুমায়, আর তার বাবা ঘুম থেকে জেগে জেগে দেখে সে পাশে বসে আছে, সে ঘুমোচ্ছে না, সে বসে আছে, সে কোনো কাজ নেই তবুও সে বসে আছে। ভাই এটা আমার মনে হয় যে ইচ্ছাকৃত, সে নিজেই চাইলে চেঞ্জ করতে পারে। কিন্তু তোমরা প্রত্যেকে যারা এটা করছো, তোমরা চেষ্টা করো যে ঘুমানোর 1 ঘন্টা আগে ফোনটাকে ছেড়ে দেওয়া। যে আমি যদি 12টায় ঘুমানো ডিসাইড করি, আমি 1 ঘন্টা আগে ফোন ইউজ ছেড়ে দেবো। আমি ফোন ইউজ ছেড়ে দেওয়ার পর কোনো গল্পের বই পড়বো, কোনো কিছু লিখবো। দেখবে বই পড়লে তাড়াতাড়ি ঘুম পায়, বই পড়ো। এবং সারাদিন যদি পরিশ্রম করো, ব্যায়াম করো, তাহলে দেখবে এমনি রাত্রে তাড়াতাড়ি ঘুম আসে। তো ব্যায়াম করা এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধ্যান করা, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জন্য হলেও ব্যায়াম, ধ্যান, খাওয়া, ঘুম, এই 4টে জিনিস যে মেনটেন করতে পারবে, তার এই 3 নম্বর পয়েন্টটা নিয়ে আর কোনো সমস্যা নেই। 4 নম্বর পয়েন্ট, অন্যের সাথে কম্পেয়ার করো না। প্রতিদিন নিজের সাথে কম্পেয়ার করো। ও আমার থেকে ভালো হয়ে গেল কেন, এটা ভেবে ভেবে আমি কি করব, মেন্টালি ডিপ্রেসড হব। এটা ভেবে ভেবে আমি চক্রবুহে আটকে পড়বো, সেখান থেকে আর বেরোতে পারবো না। আরে ভাই কি আছে, পৃথিবীতে সব মানুষ সব সমান হয় না। তুমি তোমার মতো, সে তার মতো, সে তোমার থেকে ভালো হয়ে যেতে পারে, কিন্তু তুমি চেষ্টা করলে তোমার নিজের থেকে তো প্রতিদিন একটু একটু করে ভালো হতে পারো। সেই চেষ্টাটা তোমরা করো। এটা খুব ইম্পর্টেন্ট। আর সঠিক দিশা না পাওয়া, এখন মানুষ একটা গোলক ধাঁধার মধ্যে আটকে গেছে। কেরিয়ার অপশন মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, নার্স, এর বাইরে পুলিশ, এর বাইরে আর কোনো কেরিয়ার অপশন নেই। এর বাইরে 101টা, 1001টা কেরিয়ার অপশন আছে, এবং এই কেরিয়ার অপশনগুলো এদের থেকে অনেক বেশি বেনিফিট, অনেক বেশি বেটার। একজন ডাটা অ্যানালাইসিস্ট বা ডাটা সায়েন্টিস্ট কত মাইনে পাই জানো? একজন গবেষক, যে সায়েন্টিস্ট, একজন ডিজিটাল মার্কেটার ঠিকঠাকভাবে হতে পারলে, একজন এন্টারপ্রেনিয়র হতে পারলে, তুমি এই প্রফেশনগুলো থেকে অনেক বেশি ইনকাম করতে পারো, যদি তুমি ইনকামের জন্য ভাবো। মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য একজন ট্যুর গাইডার, যে ঘুরতে ভালোবাসে, সে যদি ট্যুর গাইডার প্রফেশন বেছে নেয়, তার মানসিক শান্তিও থাকছে, তার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিও থাকছে, কত ভালো হচ্ছে। তাহলে অনেক প্রফেশন আছে, সেই প্রফেশনগুলোকে চুজ করতে হবে। কেরিয়ার দিশা বলে আব্দুল হাই এবং বুধাদিত্য দার একটা বই আছে, তোমরা পডকাস্ট আমাদের এসওই বাংলা চ্যানেলে পাবে, যেখানে ওই কেরিয়ার দিশার বইটাতে তোমরা 1001টা কেরিয়ার অপশন পাবে, যে কি করতে পারো, খুব বেনিফিশিয়াল তোমাদের জন্য। তোমরা কেউ বইটা দেখতে পারো। কেরিয়ার খুব ইম্পর্টেন্ট জীবনে, এবং তোমরা চাইলে যে কেরিয়ার রিলেটেড কন্টিনিউ ভিডিও এসওই বাংলাতে আসুক, এটা যদি চাও কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিও। নেক্সট, আমাদের আর কিছু বলার নেই, 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। ক্লাস 11 এবং ক্লাস 12 এর জন্য কুরুক্ষেত্র মক টেস্ট সিরিজ 1 টাকাতে চলছে পরীক্ষার আগে, যেখানে 50+ মক টেস্ট দিতে পারবে, সেটা তোমরা একটু দেখে নেবে। তোমরা প্রত্যেকে কিভাবে দেওয়া হয়, বাংলিশ অর্থাৎ বাংলা এবং ইংলিশের স্পেশাল কোর্স সাজেস্টিভ 1 টাকাতে ডিটেলসে তোমরা এসওই বাংলা অ্যাপে ভিজিট করলে পুরোটা দেখতে পাবে। আর তোমাদের প্রতিটা কোর্স যে আগুন অগ্নিপক্ষ আছে ক্লাস 11 এবং 12 এর জন্য, সেখানে অ্যাডমিশন চলছে, ক্লাস কোর্স চলছে, তোমরা সেখানে গেলেও অ্যাডমিশন নিতে পারো। এসওই বাংলার ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে টেলিগ্রাম, সমস্ত জায়গাতে যে পেজগুলো আছে সেগুলোকে ফলো করতে পারো, আরো বেটার ভিডিওর জন্য, আরো বেটার তোমাদের গাইডেন্সের জন্য, তোমাদের সমস্ত কন্টেন্টের জন্য। তো
এটুকুই আজকের আমার বলার ছিল। আমার মনে হয় যে একজন ছাত্র বা একজন ছাত্রীর শুধুমাত্র পড়ানোটা একজন শিক্ষকের কাজ নয়, তার বাইরে বেরিয়ে সেই ছাত্র বা সেই ছাত্রীটিকে প্রপার গাইড করা একজন শিক্ষকের কাজ। একজন আদর্শ শিক্ষক তিনি যে প্রতিটা মুহূর্তে ছাত্রছাত্রীকে প্রপার গাইড করে। আমি জানি না আমি সারা জীবনব্যাপী চেষ্টা করেও আদর্শ শিক্ষক হতে পারবো কিনা। আজকের ভারতবর্ষে বহু এমন শিক্ষক আছে যাদেরকে আদর্শ শিক্ষক বলা যায়, যারা এই ভারতবর্ষের ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছু করে চলেছে। তো আমি চেষ্টা করছি তাদের মতো যদি অন্তত বিন্দু পরিমাণ জায়গা অর্জন করতে পারি তোমাদের ভালোবাসায়, তোমাদেরকে হেল্প করে যদি সেইটুকু করতে পারি, তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব। আমি বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে, প্রতিটি গরিব দুঃখী বাবা মায়ের ছেলে মেয়েকে, প্রতিটি শহুরে বাবা মায়ের, বড়লোক বাবা মায়ের ছেলে মেয়েকে, প্রতিটি আসলে বাংলার প্রান্তিক থেকে শহুরে মফস্বলের সমস্ত ছেলে মেয়েকে প্রপার গাইড দিতে চাই, তাদেরকে তাদের স্বপ্নের পথে পৌঁছে দিতে চাই হাত ধরে। এটুকুই কামনা যে এই ভিডিওটি তাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। তোমরা প্রত্যেকে এই ভিডিওটিকে বাংলার প্রতিটি ছেলে মেয়ের সাথে শেয়ার করে নিও। থ্যাংক ইউ। আরও কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।